মাঝে মাঝেই রাতের বেলা জঙ্গল থেকে ভেসে আসে একটা মনোরম বাঁশির সুর। কে এত রাতে বাঁশি বাজায় জঙ্গলে? আর যে বা যারাই সেই সুর শুনতে পায়, পরের দিন মৃত অবস্থায় তাকে পাওয়া যায়। তারানাথ কি এর কারণ খুঁজে বের করতে পারবেন, নাকি সবটাই ধোঁয়াশা থেকে যাবে? উত্তর পাবেন আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখিকা সুস্মিতা মুখার্জির কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন, তারানাথ তান্ত্রিক ও মধ্যরাতের বিভীষিকা। গল্পের সূত্রধার, গল্প পাঠ ও বিশেষ একটি চরিত্রে আমি শুভ। তারানাথের চরিত্রে বুবাই, অন্যান্য চরিত্রে সৌরভ, বুবাই, শিউলি, ঝিনুক, অভিজিৎ, সাগ্নিক, মৌমিতা, পিনাকি ও প্রায়ণ। শুরু হতে চলেছে আজকের গল্প তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন, তারানাথ তান্ত্রিক ও মধ্যরাতের বিভীষিকা। রাত তখন 1টা হবে। গণেশবাবু নিজের বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছেন, কিন্তু কিছুতেই ওনার দু চোখের পাতায় ঘুম আসছে না। বিছানায় উঠে বসে মনে মনে বললেন, উফ, কি অস্বস্তি লাগছে। রাতের খাবারটা মনে হয় বেশি হয়ে গেছে। না, শুয়ে থেকে লাভ নেই, একটু বরং উঠে পায়চারি করি, তাতে যদি একটু সুস্থ বোধ করি আমি। এই বলে উনি উঠে গিয়ে ঘরের দক্ষিণ দিকের জানালাটা খুলে দিলেন। দুধের কাছায় বেঁধে রাখা কৌটোটা বের করে তা থেকে একটু খৈনি নিয়ে মুখে দিয়ে গণেশবাবু ঘরের মধ্যে এদিক ওদিক পায়চারি করতে থাকেন। হঠাৎ দক্ষিণ দিকের খোলা জানালাটা দিয়ে ওনার কানে ভেসে আসে একটা মনোরম বাঁশির সুর। জানলার দিকে এগিয়ে গিয়ে বাইরের জঙ্গলের দিকটা ভালো করে তাকিয়ে দেখে উনি বলেন, এত রাতে আবার কে বাঁশি বাজাচ্ছে? তবে কি মিষ্টি সুরে বাজাচ্ছে, প্রাণটা যেন জুড়িয়ে গেল। তারপর গণেশবাবু নিজের ঘরের বাইরে বেরিয়ে যান। পরের দিন সকাল থেকে গণেশবাবুকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। ছাতাটা হাতে ধরে মঠ লেনের মোড়ের মাথার দোকানে দাঁড়িয়ে আছি একটা পাসিং শোর প্যাকেট কিনব বলে। যা রোদের তেজ, আজ মনে হয় না ছাতার প্রয়োজন হবে বলে। তাও বর্ষাকাল তো, তাই মনের শান্তির জন্য বাড়ি থেকে বেরোনোর সময় ছাতাটা নিয়েই বেরোলাম। বলা তো যায় না কখন বৃষ্টি নামে। পাসিং শোয়ের প্যাকেটটা হাতে নিয়ে দোকানদারকে টাকাটা দিয়ে ঘুরে দেখি উল্টো দিকের কচুরির দোকানে কিশোরী দাঁড়িয়ে আছে। দোকানের দিকে এগিয়ে গিয়ে পেছন থেকে তাকে ডেকে বলি, কি ভায়া, কি কিনছো? সে বেজার মুখে বলে, এই যে গরম গরম কচুরি ভাজা হচ্ছে দেখে ভাবলাম কিনে নিয়ে যাই। শুধু মুখে গল্প শুনতে ভালো লাগে না, তাই কি না? আমি জিজ্ঞেস করি, সে না হয় বুঝলাম, কিন্তু আজ এমন গম্ভীর মুখ করে আছো যে? কোনো কারণে চটে আছো বুঝি? কিশোরী বিরক্ত হয়ে বলে, কি আর বলি বলো, সারা সপ্তাহ এমন বৃষ্টি হলো যেন মনে হলো বন্যা হয়ে যাবে। প্যাচ প্যাচে কাদার মধ্যে কোনো রকমে কষ্ট করে আপিসে যেতে হলো। আর আজ দেখো কেমন ঝলমলে রোদ উঠেছে। গল্প শোনার মেজাজটাই বিগড়ে গেল। তার কথাটা মোটেও অযৌক্তিকর নয়।
বৃষ্টির মধ্যে হাতে আপিসের ব্যাগ নিয়ে ছাতা আর ধুতি সামলে কাদা মারিয়ে আপিসে যাওয়াটা সত্যিই কষ্টকর। তাছাড়া বৃষ্টির দিনে তারানাথের কাছে গল্প শোনার আনন্দটাই অন্যরকম। আমি তাকে বলি, কি আর করবে বলো, প্রকৃতি তো আর আমাদের কথা শুনে চলবে না। কচুরি মোড়া ঠোঙাটা হাতে ধরে কিশোরী বলে, সে তো ঠিকই, চলো যাই, আর কি করা যাবে। এই বলেই দুজনে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম তারানাথের বাড়ির সামনে। দরজায় টোকা দিতে দেখি দরজাটা খোলাই ছিল। টোকার শব্দ শুনে চারি এসে হাসতে হাসতে দরজাটা খুলে দিল। বলল, কাকাবাবুরা যে, আসুন আসুন, বাবা বলেছিলেন যে আপনারা এক্ষুনি এসে পড়বেন, তাই দরজাটা খুলে রাখতেই যাচ্ছিলাম। ভিতরে প্রবেশ করে দুজোড়া জুতো দেখে আমি চারিকে জিজ্ঞেস করি, কেউ কি এসেছে? চারি মাথা নেড়ে বলে, হ্যাঁ, দুজন ভদ্রলোক এসেছেন বাবার সঙ্গে দেখা করতে। আপনারা ভেতরে যান, কোনো অসুবিধা নেই। কিশোরী কচুরির ঠোঙাটা চারিকে দিয়ে আমাকে বলে, চলো ভেতরে যাই। আমরা ঘরে গিয়ে দেখি একজন মধ্যবয়স্ক লোক আর একজন অল্প বয়সী ভদ্রলোক তারানাথকে প্রণাম জানিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমাদের দেখে তারানাথ বললেন, আরে এসো এসো, বসো। আমরা সম্মুখে গিয়ে বসতেই কিশোরী বলল, ঠাকুরমশাই, ওনারা? তারানাথ বললেন, হ্যাঁ, ওনারা হাত দেখাতেই এসেছিলেন। ছেলের সরকারি চাকরির যোগ আছে কিনা তাই জানতে। আমি জিজ্ঞেস করি, তা কি দেখলেন ঠাকুরমশাই? ছেলেটির সরকারি চাকরি কি হবে নাকি হবে না? উনি বললেন, যোগ আছে, তবে এখনই নয়, তার জন্য দেরি হবে। তারানাথ উঠে গিয়ে জানলার পাশে রাখা ঘটি থেকে জল খেয়ে বললেন, আজ প্রায় 1 সপ্তাহ পরে রোদ উঠল। ওহ, কি ভালোই না লাগছে। তারানাথের কথা শুনে কিশোরী মুখ বেঁচকিয়ে বলল, ছাই ভালো, বরং সারা সপ্তাহ রোদ্দুর থেকে আজকে বৃষ্টি হলেই বোধহয় ভালো হতো। রোদ উঠে গল্প শোনার আমেজটাই নষ্ট হয়ে গেছে, আর আপনি নাকি বলছেন ভালো। আমি বলি, ঠাকুরমশাই, আজ রোদ্দুর দেখে কিশোরীর মনটা একটু খারাপ হয়ে গেছে। যদি তার পক্ষে সম্ভব হতো তবে তো বোধহয় আকাশের সাথে গিয়ে ঝগড়া করে আসতো এই বিষয়টা নিয়ে। তারানাথ হেসে বললেন, আজ যদি অফিসে যাওয়ার থাকতো তাহলে দেখতে এমন কথা বলতো না, তখন বলতো রোদ্দুরই ভালো। ঘটিটা যথাস্থানে রেখে তারানাথ আবার এসে বসলেন। চারি আমাদের জন্য থালায় সাজিয়ে কচুরি আর আলুর তরকারি নিয়ে এসে টেবিলের উপর রাখতে তারানাথ তাকে বললেন, মা, একটু চায়ের ব্যবস্থা করা যায়? চারির কিছু বলার আগেই কিশোরী তাকে বলল, না না, কচুরি খেয়েই আবার চা খেলে অম্বল হয়ে যাবে আবার। চারি হেসে বলল, ঠিক আছে কাকাবাবু, আমি না হয় খানিক পরে চা দিয়ে যাব। এই বলে চারি ঘর থেকে চলে যায়। কচুরি খেতে খেতে কিশোরী তারানাথকে জিজ্ঞেস করে, আজ তাহলে ঠাকুরমশাই কোন ঘটনার কথা শোনাবেন, সেটা কি কিছু ভেবেছেন? তার কথা শুনে মনে মনে ভাবলাম, ভাগ্যিস সে গল্প শোনানোর কথা বলেনি, না হলে আবার তারানাথ খামোখা রেগে যেতেন আর গল্প শোনাই হতো না। তারানাথ হেসে বললেন, ভাবনার আর কি আছে, ওই যেটা যখন মনে পড়ে তোমাদের শোনাই, এই আর কি। এই বলে তারানাথ একটা কচুরি হাতে তুলে নিয়ে তাতে কামড় দিয়ে বললেন, এটা বুঝি ওই মোড়ের মাথার নতুন দোকানটা থেকে কিনেছো? কিশোরী বলল, হ্যাঁ, কিন্তু আপনি কি করে বুঝলেন? এর মধ্যেও কিছু অলৌকিক টলৌকিক আছে নাকি? তারানাথ হেসে বললেন, আরে ও সব কিছু না, শম্ভুর দোকান সেই কতকালের পুরনো। ওর হাতের কচুরির স্বাদ আমার খেয়ে খেয়ে মুখস্থ হয়ে গেছে। গন্ধ শুকেই বলে দিতে পারি, খেয়ে দেখার আর দরকার হয় না। গল্প শোনার আশায় তারানাথের দিকে আমরা তাকিয়ে আছি দেখে তারানাথ বললেন, একটা ঘটনার কথা মনে পড়ল, বুঝলে? সে বহু বছর আগের কথা। তখন আমি কিছুটা তন্ত্র সাধনার ব্যাপারে শিখেছি সবে। তারানাথ বলা শুরু করতেই আমরা ভালোভাবে টানটান হয়ে বসলাম গল্প শুনব বলে। তারানাথ বলতে শুরু করলেন, সেবার অজানা উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কোনো সদ্গুরুর সান্নিধ্য পাবো বলে পথে পথে ঘুরছি বেশ কিছুদিন ধরে।
যা সামান্য 2-4 পয়সা সাথে ছিল তা খরচ হয়ে গেছিল, আর বেশ কিছুদিন ধরে পথে পথে ঘোরার ফলে শরীরেও আর জুত ছিল না। সন্ধে যখন হব তখন আমি একটা গ্রামে গিয়ে পৌঁছাই। অন্ধকার নিরিবিলি গ্রামটায় প্রবেশ করা মাত্রই আমার মনে হচ্ছিল বোধহয় এখানে কেউ বসবাস করে না, নয়তো এই ভর সন্ধেবেলা পথে অন্তত 1-2জন মানুষকে দেখতেই পেতাম। আমি মনে মনে সিদ্ধান্ত নিই যে আজ রাতটা এখানেই কোথাও আশ্রয় নিয়ে কাল সকালে বরং রওনা হয়ে যাব। এই আশাতেই আমার কিছু দূরে একটা বাড়ি দেখতে পেয়ে সেখানে গিয়ে দরজায় কড়া নেড়ে গৃহকর্তার উদ্দেশ্যে বললাম, শুনছেন, কেউ আছেন নাকি বাড়িতে? কিন্তু বেশ কিছুক্ষণ কোনো সাড়া শব্দ পেলাম না। আবার একবার জোরে কড়া নাড়ার পর একজন অল্প বয়সী ভদ্রলোক দরজাটা অল্প খুলে উকি মেরে আমাকে জিজ্ঞেস করেন, কাকে খুঁজছেন ঠাকুর? আমি ওনাকে বলি, না না, কাউকে খুঁজছি না। আসলে সারাটা দিন পথে পথে ঘুরেই খুব ক্লান্ত হয়ে গেছি। সামনাসামনি এই বাড়িটাই দেখতে পেলাম, তাই আজকে রাতটার জন্য যদি একটু আশ্রয় পেতাম তাহলে খুবই ভালো হতো। আমি কাল সকাল হলেই আবার চলে যাব। তিনি এবার দরজাটা পুরো খুলে আমাকে বললেন, আসুন ঠাকুর, ভেতরে আসুন। আমি ভেতরে প্রবেশ করতেই তিনি দরজাটা তাড়াতাড়ি বন্ধ করে দেন। তিনি আমাকে বলেন, ঠাকুর, আপনার থাকার কোনো অসুবিধা হবে না, তবে আপনার সেবায় একটু ত্রুটি হবে, কারণ আমরা অসৌজের মধ্যে আছি। রন্ধনের সমস্ত জোগাড় আমার স্ত্রী করে দেবে, তবে দুটো চাল ডাল আপনাকে একটু ফুটিয়ে নিতে হবে। তাতে যদি ঠাকুরের সমস্যা না হয়। আমি ওনাকে বলি, না না, আমার কোনো অসুবিধা হবে না। তবে কিছু যদি মনে না করেন তাহলে কে কত হয়েছেন সেটা কি জানতে পারি? তিনি বললেন, আমাকে আপনি করতে হবে না ঠাকুর। আমার নাম ইন্দ্রনীল, আর আমার পিতৃবিয়োগ ঘটেছে। আমি জিজ্ঞেস করি, কি হয়েছিল ওনার? সে বলে, একটা দুর্ঘটনায় ওনার মৃত্যু হয়েছে। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করি, কেমন দুর্ঘটনা? আমার প্রশ্নটা শুনে প্রথমে একটু অন্যমনস্ক হয়ে যায় সে, তারপর বলে, সেসব কথা থাক না ঠাকুর, আগে আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। আপনাকে দেখে বড়ই ক্লান্ত লাগছে। এই বলে ইন্দ্রনীল কলতলার দিকে ইশারা করে। ঠাকুর, ওই দিকে কলতলা, আপনি হাত পা ধুয়ে নিন। আমি আমার স্ত্রীকে জানাচ্ছি যাতে সে আপনার থাকা খাওয়ার ব্যবস্থাটা করে দেয়। হাত পা ধুয়ে বসার ঘরে গিয়ে কাঁধ থেকে ঝোলাটা নামিয়ে রেখে একটু বসেছি যখন, তখন দেখি ঘোমটা মাথায় একজন অল্প বয়সী ভদ্র মহিলা এসে আমাকে বলল, প্রণাম নেবেন ঠাকুর, আমি শ্রীলতা। উনি বললেন যে আপনি এসেছেন। এমন একটা দুঃসময় যে আপনাকে একটু সেবাও করতে পারবো না, তবে আপনার থাকা খাওয়ার কোনো সমস্যা হবে না ঠাকুর। হ্যাঁ, আসলে আমরা অসৌচ পালন করছি তো, তাই আপনাকে একটু কষ্ট করে নিজের রন্ধন নিজেকেই করে নিতে হবে। আমি তাকে বলি, না মা, আমার কোনো সমস্যা হবে না। পথে পথে ঘুরে বেড়াই, হ্যাঁ, এমন কত সময় গেছে যখন শুকনো কাঠপাতা জ্বালিয়ে সামান্য আতপ চাল সিদ্ধ করে নুন দিয়েই খেয়েছি। ওই নিয়ে কোনো চিন্তা নেই মা, আমার অভ্যেস আছে। শুধু আজ রাত্রিটুকু একটু আশ্রয় পেলেই হবে। আমি কাল সকালেই চলে যাব। শ্রীলতা আমাকে রান্নাঘরটা দেখিয়ে দিয়ে বলে, ঠাকুরমশাই, আপনার প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এখানেই আছে। যদি কোনো কিছু খুঁজে পেতে সমস্যা হয় তাহলে আমাকে একটু বলবেন, আমি বাইরেই আছি। আচ্ছা মা। এই বলে আমি আঁচ ধরিয়ে তাতে নিজের জন্য দুটো সেদ্ধ ভাত করে নিলাম। সে আর তোমাদের কি বলি, সেদ্ধ ভাতে ঘি আর তার সাথে আলু ভাতে, ডাল ভাতে আর ঝিঙে সেদ্ধ, আহা, যেন পরম তৃপ্তির আহার। মহাভোজ এর কাছে ফিকে পড়ে যায়। আমার খাওয়া দাওয়া শেষ হতে ইন্দ্রনীল আমাকে আমার শোবার ঘরটা দেখিয়ে দিয়ে বলল, ঠাকুর,
আপনার জলটা টেবিলের উপর রাখা আছে, আর যদি কিছু প্রয়োজন হয় আমরা পাশের ঘরেই আছি, ডাকতে দ্বিধাবোধ করবেন না। আমি হেসে তাকে বলি, না না, মনে হয় না আর কিছু প্রয়োজন হবে বলে। তুমি যাও, তুমি কি ঘুমিয়ে পড়ো, অনেকটা রাতও তো হয়ে গেল। ইন্দ্রনীল চলে যাওয়ার পর আমিও নিজের বিছানায় শুয়ে সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়লাম। ইতিমধ্যে চারি আমাদের জন্য 3 কাপ চা নিয়ে এসে সামনের টেবিলের ওপর রেখে কিশোরীর দিকে তাকিয়ে বলল, কাকাবাবু, অনেক দেরিতে চা দিলাম, এখন চা খেলে আশা করি আর অম্বল হবে না। আমি হেসে বলি, তোমার কিশোরী কাকাবাবুর তো বয়স হচ্ছে, তাই শরীরে এখন নানাবিধ সমস্যা দেখা দিচ্ছে, যাকে বলে বার্ধক্য। আমার কথার উত্তরে কিশোরী আমার দিকে দেখে বলল, মোটেই আমার অত বয়স হয়নি, বুঝলে তো। চারি ঘর থেকে চলে যেতে চায়ের কাপটা হাতে তুলে নিয়ে তারানাথ বলতে থাকলো, ভোরের দিকে একটা দুঃস্বপ্ন দেখার কারণে আমার ঘুমটা অকস্মাৎ ভেঙে গেল। দুঃস্বপ্ন কখনো কারোর কাছে প্রকাশ করতে নেই, তাই নিজের মধ্যেই চেপে রাখলাম। কিন্তু যা দেখলাম তাতে বুঝতে পারলাম যে ইন্দ্রনীলের জন্য কোনো সমূহ বিপদ অপেক্ষা করছে। আমার সেদিন সকালে সেখান থেকে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু যাব কি যাব না সেই দোলাচল আমার মনকে অস্থির করে তুলছিল। খালি মনে হচ্ছিল যদি আমি চলে যাই, তারপর ইন্দ্রনীলের কোনো বিপদ হয়, তাহলে কি হবে। সকালে নিত্য আহিক সেরে বসার ঘরে যাই। ইন্দ্রনীল আর তার স্ত্রী সেখানে আগে থেকেই উপস্থিত ছিল। শ্রীলতা আমার কাছে এসে বলে, ঠাকুর, সকালে রমা এসে গেছে কাজে, আর কোনো অসুবিধে হবে না। আপনাকে কিন্তু দুপুরের খাবার না খাইয়ে ছাড়ব না। রমা, ঠাকুরকে চা দিত। একটি অল্প বয়সী মেয়ে এসে আমাকে চা দিয়ে যায়। আমার পাশে বসে থাকা ইন্দ্রনীলকে আমি জিজ্ঞেস করি, আচ্ছা, তোমার শরীর টরীর ঠিক আছে তো? সে চা খেতে খেতে বলে, হ্যাঁ ঠাকুর, আমি তো ঠিক আছি, কিন্তু কেন? না না, এমনি জিজ্ঞেস করলাম। বলে আমি থেমে যাই। ইন্দ্রনীল বলে, আসলে ঠাকুর, কাল অত রাত্রে রমা ছিল না, তাই আপনাকে কষ্ট করে রান্না করতে হয়েছিল। তবে আজ কোনো সমস্যা হবে না। আপনি মধ্যাহ্নভোজন গ্রহণ না করে কিন্তু যাবেন না, এটা আমার অনুরোধ ঠাকুর। আমি হেসে তাকে বলি, বেশ বেশ, তাই হবে না হয়। বাড়ির আশপাশটা একটু ঘুরে দেখব বলে বেরোচ্ছি, এমন সময় একজন 15 থেকে 17 বছর বয়সী ছেলে ছুটতে ছুটতে এসে দরজার বাইরে থেকে জোর গলায় ডাকে, ইন্দ্রদা, ও ইন্দ্রদা, বাড়িতে আছো নাকি? তাড়াতাড়ি বাইরে এসো। ইন্দ্রনীল তার গলা বেয়ে বাইরে এসে তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে রে লক্ষণ, এত ডাকাডাকি করছিস কেন? ছেলেটি হাঁপাতে হাঁপাতে বলে, শুনেছ নায়েব মশাই? ইন্দ্রনীল তাকে বলে, আরে হাঁপাচ্ছিস তো, দাঁড়া, আগে একটু নিঃশ্বাস নে, তারপর বল। ছেলেটি একটু থিতিয়ে নিয়ে বলে, কাল রাত থেকে নায়েব মশাইকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ ভোরবেলা মাধব কাকা জঙ্গলের দিকে গিয়ে দেখে ওই পচা ডোবাটার মধ্যে নায়েব কাকার মৃতদেহটা ভেসে উঠেছে। ইন্দ্রনীল চমকে উঠে বলে, সে কি কথা আবার? লক্ষণ বলে, হ্যাঁ গো, সেই একই রকম ভাবে যেমনভাবে জ্যাঠার বাকি সবাইকে পাওয়া গেছিল। ইন্দ্রনীল কিছু একটা চিন্তা করে, তারপর বলে, ঠিক আছে, তুই এখন যা। লক্ষণ বলে, ঠিক আছে, আমি যাচ্ছি। তুমি তাড়াতাড়ি জমিদার বাড়িতে চলে এসো। হ্যাঁ, সবাই ওখানেই যাচ্ছে, জমিদার বাবু সবাইকে ডেকেছেন। ছেলেটি চলে যাওয়ার পর আমি ইন্দ্রনীলকে জিজ্ঞেস করি, আচ্ছা ইন্দ্রনীল, তুমি কি আমার কাছে কিছু লুকিয়ে যাচ্ছ? তুমি তখন বলেছিলে যে তোমার পিতার কোনো এক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, আর ছেলেটি আর তোমার মধ্যে হওয়া কথোপকথন শুনে বুঝলাম যে তোমার পিতা আর নায়েব মশাই ছাড়াও মানুষ মারা গেছে এই গ্রামে। ঠাকুর, আপনি ভেতরে আসুন, যা পরিস্থিতি তাতে বাইরে দাঁড়িয়ে এসব কথা বলা ঠিক হবে না। আমি ভিতরে যেতে আমাকে বলে, ঠাকুর, আপনি আমাদের অতিথি, তাই গ্রামের সমস্যার বিষয়ে আপনাকে জানিয়ে আর বিব্রত করতে চাই না, সেই কারণেই বলিনি। আমি বলি, সমস্যার কথা যদি লুকিয়ে যাও তাহলে তার সমাধান পাবে কোথা থেকে? আর তুমি না বললেও আমি একটা আঁচ ঠিকই করতে পারছিলাম যে
এখানকার পরিবেশ পরিস্থিতি ঠিক নয়। আমাকে সবটা বলো তো, কি সমস্যা হয়েছে? ইন্দ্রনীল বলে, বেশ কিছুদিন ধরে আমাদের গ্রামের মানুষদের রহস্যজনকভাবে মৃত্যু হচ্ছে। যারা মারা যাচ্ছেন তাদের সকলেরই মৃতদেহ ভেসে ওঠে জঙ্গলের মধ্যে উপস্থিত ওই পচা ডোবাটায়। এরকমভাবে আমার বাবাকেও একদিন সকালে পাওয়া যায় ওই ডোবাটায় মৃত অবস্থায়। তবে ওনার বা বাকিদের শরীরে কোনো আঘাতের চিহ্ন মাত্র ছিল না, যা দেখে বোঝা যেত যে ওনাকে কেউ মারার চেষ্টা করেছে। এই বলে সে থামে। শ্রীলতা এসে তার হাতে এক গ্লাস জল দেয়। জল খাওয়ার পর ইন্দ্রনীল বলে, জানেন ঠাকুর, যেদিন সকালে বাবাকে ওই অবস্থায় পাওয়া যায় তার আগের দিন রাত্রে প্রায় 1টা থেকে 1:30 নাগাদ আমি জল খেতে উঠেছিলাম। তখন বাবাকে দেখেছিলাম সদর দরজা খুলে বাড়ির বাইরে যেতে। আমি ওনাকে জিজ্ঞাসা করতে উনি বলেছিলেন যে রাতে খাওয়াটা একটু বেশি হয়ে গেছে, তাই একটু পায়চারি করতে বেরোচ্ছেন। আর এও বলেছিলেন যে জঙ্গলের দিক থেকে একটা বাঁশির সুর উনি শুনতে পেয়েছিলেন। তবে আমি তেমন কিছু শুনতে পাইনি। সবকিছু শুনে আমি জিজ্ঞেস করি, আচ্ছা, এসব কতদিন ধরে হচ্ছে? শ্রীলতা বলে, অনেক দিন ধরেই, তাও হবে 7-8 মাস। এসব শুরু হওয়ার পরেই তো বাবার শরীরটা খারাপ করে আর উনি আমাদের খবর দেন। তারপরই তো আমরা গ্রামে ফিরে আসি। আমি জিজ্ঞেস করলাম, তোমরা কোথায় থাকতে? শ্রীলতা বলে, আমরা আগে শহরে থাকতাম, কাজের সূত্রে এখানে আসা যাওয়া করতাম মাত্র। ইন্দ্রনীল বলে, ঠাকুর, চলুন একবার জমিদার বাড়ি যেতে হবে। গ্রামের সবাই সেইখানেই গেছে। আমি বলি, হ্যাঁ, চলো। জমিদার বাড়ির প্রধান ফটক দিয়ে ভেতরে ঢুকে দেখি বেশ কিছু মানুষ জমায়েত হয়েছেন সেখানে। আমরা ভিড় সরিয়ে সামনের দিকে এগিয়ে যাই। চেয়ার নিয়ে বসেছিলেন জমিদার বাবু, আর ওনার আশেপাশে দাঁড়িয়েছিলেন 1-2 প্রহরী। ইন্দ্রনীলকে দেখে জমিদার বাবু বললেন, গণেশের সাথে ওই দুর্ঘটনা ঘটার 1 সপ্তাহের মধ্যেই আবার একইভাবে নায়েব মশাইয়ের মৃত্যু হলো। গত 8 মাসের মধ্যে এই প্রথম এত কম সময়ের তফাতে গ্রামের দুজনকে হারালাম। ইন্দ্রনীল ও বাকি সবাই চুপ করে জমিদার মশাইয়ের কথা শুনছিলেন। তিনি গ্রামবাসীদের দিকে তাকিয়ে বলেন, এই সমস্যা সমাধান করার জন্য আমি আমার গুরুদেবকে খবর পাঠাই, কিন্তু অসুস্থতার কারণে তিনি কাশী থেকে এখানে আসতে পারেননি। তবে উনি গণনা করে বলেছেন যে আমাদের গ্রামের উপর কোনো খারাপ আত্মার কুনজর পড়েছে, আর সেই কারণেই এইসব মৃত্যু ঘটছে। জমিদার মশাইয়ের কথা শুনে গ্রামের একজন জিজ্ঞেস করে, তাহলে কর্তা এর উপায় কি? উনি একটু ভেবে বলেন, যতদিন না গুরুদেব সুস্থ হচ্ছেন উনি এখানে আসতে পারবেন বলে তো মনে হয় না। তাই ততদিন যা করার আমাদেরই করতে হবে। সন্ধ্যার পর কেউ বাড়ি থেকে বেরোবে না, আর দিনের আলোতেও চেষ্টা করতে হবে একা যাতে কেউ কোথাও না যায়। ওনার বলা শেষ হলে যখন সবাই চলে যায়, ইন্দ্রনীল জমিদার বাবুকে বলে, জমিদার বাবু, ঠাকুর গতকাল রাত্রে আমাদের বাড়িতে থেকে আমাদের আতিথেয়তা গ্রহণ করেছেন। আজ সকালে লক্ষণ যখন গিয়ে নায়েব মশাইয়ের কথাটা আমাকে জানায়, তখন ঠাকুর সেইখানেই উপস্থিত ছিলেন। পরে লক্ষণ চলে যেতে আমি গ্রামের অবস্থা সম্পর্কে ঠাকুরকে জ্ঞাত করি। তাই উনি এসেছেন আপনার সঙ্গে কিছু দরকারি কথা বলতে এই সমস্যার বিষয়ে। তার কথা শুনে জমিদার বাবু সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে আমাকে হাত জোড় করে বলেন, আপনি ইন্দ্রনীলের অতিথি মানে আমাদের গ্রামের অতিথি। ওর পিতা গণেশ আমার ছোটবেলার খেলার সাথী ছিল। এমনভাবে যে বন্ধুকে হারাতে হবে তা কোনোদিনও দুঃস্বপ্নেও ভাবতে পারিনি। যাই হোক ঠাকুর, আপনাকে কিন্তু আজকে রাতের খাওয়াটা আমাদের সাথেই করতে হবে। দয়া করে না করবেন না। আমি ওনাকে বলি, বেশ, তাই হবে। কিন্তু এই গ্রামে যে সমস্যা দেখা দিয়েছে সে বিষয়ে আমার আপনার সঙ্গে কিছু কথা বলার ছিল। আমার বলা শেষ হওয়ার আগেই উনি আমাকে থামিয়ে বলেন, ঠাকুর, ক্ষমা করবেন। আসলে আমি চাই না গ্রামের মানুষজন এই অবস্থায়
আরো ভীত হয়ে পড়ুক। তাই আজ রাতেই না হয় সব কথা বলা যাবে। ওনার কথাটা অযৌক্তিক ছিল না, তাই বললাম, ঠিক আছে, তবে তাই হোক। এই বলে আমি আর ইন্দ্রনীল তার বাড়িতে ফিরে আসি। দুপুরের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর শ্রীলতা আমার কাছে এসে জিজ্ঞেস করে, ঠাকুর, তখন আপনাকে বলতে শুনলাম যে আপনি এই গ্রামে এসেই অনুভব করতে পেরেছিলেন যে এখানে কোনো একটা সমস্যা আছে। আমি মাথা নেড়ে বলি। তা পেরেছিলাম বই কি। সে চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, তাহলে ঠাকুর, এইসব ঘটনার পিছনে কারণটা কি? আমি বলি, মা, কারণটা জেনে গেলে তো সমস্যার সমাধানটাও সহজ হয়ে যাবে। আর আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের এই সমস্যা থেকে যাতে মুক্ত করতে পারি। এখনকার মতন এটুকুই বলতে পারি যে এই গ্রামের মানুষদের ওপর প্রভাব বিস্তার করেছে কোনো এক খারাপ আত্মা। আমি যে দুঃস্বপ্ন দেখেছিলাম আগের দিন রাতে, তার কারণে আমার মনে হচ্ছিল ইন্দ্রনীলের কোনো বিপদ হতে পারে। তাই বললাম, মা, তুমি আর তোমার স্বামী এই সময়টা একটু সাবধানে থেকো, কেমন? আমি তোমাদের বাড়ি বেঁধে দেব, যাতে ওই খারাপ আত্মাটা কোনো প্রকারে তোমাদের বাড়ির ভেতর প্রবেশ করে কোনো অনিষ্ট না করতে পারে। তবে তোমাদেরকেও একটু সচেতন থাকতে হবে। রাত বিরেতে যে কোনো কারণেই হোক না কেন বাড়ির বাইরে বেরোনো যাবে না। শ্রীলতা চিন্তিত সুরে বলে, আচ্ছা ঠাকুর, তাই হবে। সন্ধে পড়ার আগেই আমি গোটা বাড়িটা বেঁধে দিয়ে বেরিয়ে পড়ি জমিদার বাড়ির উদ্দেশ্যে। পথে আমার নজরে পড়ল বেশ কয়েকজন মানুষ। তখনও রাস্তায় ছিলেন তারা। দ্রুত নিজেদের দৈনিক কাজ শেষ করে অন্ধকার নামার আগেই বাড়ি যাওয়ার চেষ্টা করছেন। জমিদার বাড়ির প্রধান ফটকের সামনে গিয়ে দেখলাম সেখানে কোনো প্রহরী উপস্থিত নেই। নিজেই ফটক খুলে ভেতরে ঢুকতে যাব, এমন সময় দরজার বাইরে বসে থাকা একজন বয়স্ক মানুষ মাথায় জটা, পরনে নোংরা জামা কাপড় পরে আমাকে দেখে হাসতে হাসতে বলে ওঠেন, মরবে, মরবে, সবাই মরবে, সবাইকে মরতে হবে, পাপের শাস্তি পেতেই হবে, কেউ বাঁচাতে পারবে না। গোটা জমিদার বাড়িটা দেখে মনে হচ্ছিল যেন অন্যরকম অন্ধকারে ঢেকে থাকা মৃত্যুপুরী। সেখানকার বাতাসের নীরবতা যেন চিৎকার করে আমাকে কিছু বলতে চাইছিল। ভিতরে গিয়ে একজন দাসীকে বলি জমিদার মশাইকে ডেকে দিতে। কিছুক্ষণ পর তিনি এসে বলেন, কি সৌভাগ্য ঠাকুর! 12 মহলের বসার ঘরে বসার পর বাইরে যে বয়স্ক মানুষটিকে বসে থাকতে দেখেছিলাম, ওনার বলা কথাগুলো আমি জমিদার মশাইকে জানাই। সব শুনে তিনি বলেন, ওর কথায় আপনি ধরবেন না। আসলে ওর ছেলে নিখোঁজ হয়ে যাবার পর ওর মানসিক ভারসাম্যটা খানিক হারিয়ে যায়। এখন ও কখনো এদিক কখনো সেদিক পড়ে থাকে আর কি। কেউ খেতে দিলে খায়, না হলে ওর ওভাবেই দিন কাটে। সব শুনে আমি জমিদার মশাইকে জিজ্ঞাসা করি, আচ্ছা, ওনার ছেলে কতদিন আগে নিখোঁজ হয়ে যায়? একটু ভাবার পর তিনি বললেন, তাও তো 1.5-2 বছর হবেই। সেসব কথা ছাড়ুন ঠাকুর, আপনি সকালে কি যেন একটা বলতে চাইছিলেন। আমি বলি, হ্যাঁ, আসলে এই গ্রামে প্রবেশ করা মাত্রই আমার একটা অনুভূতি হয়েছিল যে এই গ্রামে কোনো শয়তানি শক্তির প্রকোপ পড়েছে। আমার এই ধারণা যে সত্যিই সেটা বুঝতে পারি যখন আমি আগের দিন রাত্রে একটা খুব খারাপ স্বপ্ন দেখি। আমার অনুমান যে এই শয়তানি শক্তি ইন্দ্রনীলের কোনো ক্ষতি করতে পারে। সেই কারণে আমি এখানে আসার আগে তাদের বাড়ি বন্ধন করে এসেছি। তারপর তো আজ সকালে আপনার কথা শুনে বুঝলাম যে গুরুদেব একই বিধান দিয়েছেন। আমার ধারণা এই শয়তানের শক্তি এত সহজে থামবে না, আর সন্ধ্যের পর বাইরে না বেরোলেই এই বিপদকে টলানো যাবে না। কারণ মানুষকে ছল করে বাড়ির বাইরে বের করে নিয়ে এসে অনিষ্ট করতে পারে এই অপশক্তি। তাই আপনার কাছে অনুরোধ, আমাকে যদি নিজের মতন করে চেষ্টা করতে দেন, তাতে অন্তত কিছু মানুষের প্রাণ রক্ষা করতে পারবো। তিনি হেসে বললেন, নিশ্চয়ই নিশ্চয়ই ঠাকুর, এতে আর অনুমতি নেওয়ার কি আছে? যাতে গ্রামের সকলের মঙ্গল হয় আপনি তাই করুন। আর যা প্রয়োজন পড়বে আপনি নির্দ্বিধায় আমায় বলতে পারেন।
আমি ওনাকে বলি, বেশ বেশ। আচ্ছা, আপনার পরিবারের বাকি সদস্যদের দেখছি না। উনি বলেন, আমার পরিবার বলতে আমার কনিষ্ঠ পুত্রকে এসব সমস্যার মধ্যে আমি রাখবো না, তাই শহরে পড়তে পাঠিয়ে দিয়েছি বহুকাল আগে। আর আমার কন্যার বিবাহ 2 বছর আগেই হয়ে গিয়েছে। আর এখন চাকর বাকর ছাড়া আমি আর আমার গিন্নি থাকি এখানে। আমাদের কথোপকথনের মাঝে একজন ভৃত্য এসে বলে, কর্তাবাবু, গিন্নিমা আমাকে বললেন আপনাকে আর ঠাকুরকে খাবার ঘরে যাওয়ার জন্য বলতে। জমিদার বাবু তার দিকে তাকিয়ে বলেন, বেশ, তুই গিয়ে গিন্নিমাকে বল আমরা আসছি। সে চলে যাওয়ার পর আমার দিকে ফিরে জমিদার বাবু বলেন, চলুন ঠাকুর, খেতে চলুন। খাবার ঘরে যেতে আমাকে দেখে গিন্নি ঠাকুরুন বলেন, আসুন ঠাকুর, আসুন। আপনি যে এসেছেন এ আমাদের পরম পাওয়া। যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে ক্ষমা করবেন। বসুন, বসুন ঠাকুর। আমি খেতে বসতে গিন্নি ঠাকুরন এসে নিজে হাতে আমাকে খাবার পরিবেশন করে দেন। ঘিয়ে ভাজা কড়াইশুটির কচুরি, আলুর দম, নারকল দিয়ে ছোলার ডাল, পটলের দোরমা, পাঁঠার মাংস, চাটনি, পায়েস আর রাজভোগ। খেতে খেতে আমি জিজ্ঞেস করি, আচ্ছা মা, এই সমস্ত রান্না কে করেছে? গিন্নি ঠাকুরন হেসে বলেন, স্বাদ হয়েছিল আপনাকে নিজে হাতে রেঁধে খাওয়াবো, তাই এই সমস্ত আমি রেঁধেছি ঠাকুর। কেন ঠাকুর, কোনো ভুল হয়েছে বুঝি? রান্না কি মনের মতন হয়নি? আমি ওনাকে বলি, না মা, প্রতিটা পদই বড়ই সুস্বাদু হয়েছে। জমিদার মশাই ওনার দিকে দেখে বলেন, আহা, ওসব কথা এখন থাক না, ঠাকুরকে ভালো করে খেতে দাও। আমি হেসে বলি, সন্তানরা কাছে নেই বলে মায়ের একটু কষ্ট হচ্ছে, তাই না? তাই উনি আজ আমাকে বলছেন। খাওয়া দাওয়া শেষ হতে জমিদার মশাই আমাকে বলেন, আজ রাতটায় আমাদের এখানে থেকে গেলেই পারতেন ঠাকুর। এতটা রাতে আপনার যাওয়াটা কি ঠিক হবে? আমি হেসে ওনাকে বলি, আমার কিছু হবে না, আপনি চিন্তা করবেন না একদম। এই বলে আমি সেখান থেকে বেরিয়ে পড়ি। অন্ধকার জনমানবহীন পথ দিয়ে হেঁটে যেতে যেতে হঠাৎ আমার কানে ভেসে এলো কিছু শব্দ। সেই শব্দ অনুসরণ করে কিছুটা এগিয়ে গিয়ে দেখি একটা ঝোপের ধারে বসে আকাশের দিকে তাকিয়ে কাঁদছেন সেই বয়স্ক মানুষটি, যাকে জমিদার বাড়ি ঢোকার মুখে আমি দেখেছিলাম। উনি আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে উঠে আমার দিকে এগিয়ে এসে কেঁদে কেঁদে বললেন, জানো তো বাবা, জানো, ওরা বলে যে আমার ছেলেটা নাকি আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু কিন্তু এটা মিথ্যে, একেবারে মিথ্যে। ও আমার তেমন ছেলেই নয়। আমি জানি, আমি জানি সত্যিটা কি। ওরা আমার ছেলেটাকে মেরে ফেলেছে, মেরে ফেলেছে আমার ছেলেটাকে গো। ঈশ্বর, মরবি, মরবি তোরা, সবাই সবাই মরবি। না মরলে তোদের পাপীদের জয় হবে। তাহলে যে ভগবান মিথ্যে হয়ে যাবে। মরবি, মরবি, তোরা সবাই মরবি। এই বলে তিনি মাটিতে বসে পড়ে অঝরে কাঁদতে থাকেন। আমি ওনাকে জিজ্ঞাসা করি, কিন্তু আপনার ছেলেকে কে বা কারা মেরে ফেলেছে, আর কেনই বা মেরেছে? তিনি বলেন, শুনবে বাবা, শুনবে, শুনবে তুমি। আমি সবাইকে বলার চেষ্টা করেছিলাম, কিন্তু কেউ শোনেনি আমার কথা। আমি তোমাকে সব বলবো, সব বলবো, বলবো। আমি তোমাকে বলবো, সব বলবো। আগে বসো তো দেখি আমার পাশে, এই এখানটায় বসো। আমি মাটিতে ওনার পাশে বসার পর উনি বলেন, আমি সবাইকে চিৎকার করে বলার চেষ্টা করেছি, জানো, কেউ আমার কথা বিশ্বাস করেনি। সবাই বলেছে আমি নাকি উন্মাদ, পাগল, মন গড়া কথা বলছি।
আমার ছেলের নাম সন্তোষ। ও ও পড়াশোনায় খুব ভালো ছিল জানো, কিন্তু টাকার অভাবে ওকে পড়াশুনো করাতে পারিনি। তবে তবে ও মূর্খ ছিল না, পড়তে লিখতে পারতো, আর খুব খুব সুন্দর বাঁশি বাজাতো। ছোট থেকে মাঝে মধ্যে আমার সাথে যেত জমিদার বাড়িতে। জমিদার মশাইয়ের মেয়ে সুলোচনা আর আমার ছেলে একই বয়সী। পড়াশোনা করতে পারেনি বলে খোকার সব কিছুই জানার শেখার প্রবল ইচ্ছে ছিল। তাই সুলোচনা তার পণ্ডিতের কাছে যা শিখত তা মাঝে মাঝে শেখাতো আমার ছেলেকে। এভাবেই ওরা দুজনে বড় হয়ে উঠছিল আর একে অপরকে পছন্দ করতে শুরু করে। কিন্তু এ ভালোবাসা যে সমাজের নিয়ম অনুসারে নিষিদ্ধ, এই সমাজ যে মানতে পারে না একজন জমিদারের মেয়ের সাথে সামান্য গরিব চাষির ছেলের সম্পর্ক। একদিন হঠাৎই ওদের দুজনকে একসাথে কথা বলতে গ্রামের কেউ দেখে ফেলে, আর সে গিয়ে খবর দেয় জমিদার মশাইকে। তিনি থেমে আমার হাতটা ধরে আবার বলেন, সেদিন সকালে খোকা বেরোনোর আগে আমাকে বলেছিল যে ও ফিরে এলে আমরা একসাথে বসে ভাত খাবো। তারপর কি হলো কে জানে, ছেলেটা আমার আর বাড়ি ফিরে এলো না। ওই যে গণেশ এসে আমাকে বলেছিল যে ও নাকি খোকাকে শহরে যাওয়ার ট্রেন ধরতে দেখেছে। কিন্তু আমি বিশ্বাস করিনি। আমার খোকা আমাকে না বলে কোনো দিন কোথাও যায়নি। 1-2 মাস পর জমিদার মশাই সুলোচনার সম্বন্ধ করে বিয়ে দিলেন। আমার ছেলেটাকে গায়েব করে দেওয়া হলো। শেষবারের মতন তাকে দেখতেও পেলাম না আমি। বাপ হয়ে এর থেকে বেশি দুর্ভাগ্যের আর কি আছে বলো? মরবে, সব মরবে। তুমি চলে যাও এখান থেকে, চলে যাও। ওনার বলা শেষ হতে উনি সেখান থেকে উঠে চলে গেলেন। কিন্তু আমি সেখানেই বসে ওনার বলা কথাগুলো ভাবতে থাকলাম। বুঝতে পারলাম সন্তোষের অতৃপ্ত আত্মা তাদের সকলের থেকে প্রতিশোধ নিচ্ছে যারা ওর মৃত্যুর সাথে জড়িত, আর জমিদার মশাই সেটা বুঝতে পেরেই নিজের ছেলেকে শহরে পাঠিয়ে দেন, যাতে ওনার পাপের কারণে সন্তোষের অতৃপ্ত আত্মা ওনার ছেলের কোনো ক্ষতি না করতে পারে। এই সমস্ত চিন্তার মাঝে কখন যে রাতের অন্ধকার কেটে ভোরের আলো ফুটে গেছে সেটা বুঝতেই পারিনি। আমি ওই স্থান থেকে উঠে ফিরে গেলাম ইন্দ্রনীলের বাড়ি। সেখানে গিয়ে দেখি তারা দুজনেই সারা রাত অনিদ্রায় কাটিয়েছে। আমার কোনো বিপদ হয়েছে কিনা সেই চিন্তায়। আমাকে দেখে ইন্দ্রনীল বলে ওঠে, ঠাকুর আপনি ঠিক আছেন তো? আপনি সারা রাত ফেরেননি দেখে আমাদের বড় দুশ্চিন্তা হচ্ছিল। শ্রীলতা বলে, হ্যাঁ ঠাকুর, আর আপনি তো আমাদের বাড়ির বাইরে বের হতেই বারণ করেছিলেন, সেই কারণে আপনার খোঁজেও বের হতে পারিনি। আমি তাদের বলি, আরে তোমরা শান্ত হও, আমি একদমই ঠিক আছি। তবে এই গ্রামের মানুষজনের অদ্ভুতভাবে মারা যাওয়ার কারণটা বোধহয় আমি বুঝতে পেরেছি। এই বলে আমি ইন্দ্রনীল আর শ্রীলতাকে সবকিছু বুঝিয়ে বলি। সবকিছু শোনার পর ইন্দ্রনীল হতবাক হয়ে প্রশ্ন করে, তার মানে ঠাকুর, সন্তোষের যাই পরিণতি হয়ে থাকুক না কেন, তার সাথে কি আমার বাবা কোনোভাবে জড়িত ছিলেন? আমি মাথা নেড়ে বলি, হ্যাঁ, আর সেই কারণেই সন্তোষের অতৃপ্ত আত্মা তোমার বাবার প্রাণ নিয়েছে, আর আমার ধারণা তার পরবর্তী শিকার তুমিই হবে। আমার কথা শুনে শ্রীলতা চমকে উঠে বলে, কিন্তু উনি কেন? উনি কি করেছেন ঠাকুর? আমি তাকে বলি, ইন্দ্রনীল কিছু না করে থাকলেও সন্তোষের আত্মা ওর দোষীদের বংশ নির্বংশ করতে চায়। ইন্দ্রনীল জিজ্ঞেস করে, তাহলে ঠাকুর এই বিপদ থেকে বাঁচার উপায় কি? শুধু আমি না, আরো অনেকের প্রাণ সংশয় হতে পারে। আমি একটু চিন্তা করে নিয়ে বলি, একটাই উপায় আছে। সন্তোষের মৃতদেহের নিয়ম মেনে শ্রাদ্ধ শান্তি করা হয়নি, তাই তার আত্মা মুক্তি না পেয়ে ইহলোকে আটকে পড়েছে। কোনোভাবে সন্তোষের দেহ অবশেষ খুঁজে বের করে ওর বাবার দ্বারা ক্রিয়াকর্ম সম্পন্ন করলেই সব কিছু ঠিক হয়ে যাবে। তবে এটা এত সহজে হবে না,
কারণ ওর আত্মা প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছে, তাই নিজের প্রতিশোধ না নিয়ে ইহলোক ত্যাগ করতে সে চাইবে না। ইন্দ্রনীল বলে, কোনো চিন্তা করবেন না ঠাকুর, আমরা আমাদের সাধ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করব আপনাকে। তবে সন্তোষের দেহ অবশেষ কোথায় আছে তা কি করে জানতে পারবো ঠাকুর? আমি তাকে বলি, জমিদার মশাই একমাত্র জানতে পারেন। ইন্দ্রনীল উঠে দাঁড়িয়ে বলে, চলুন ঠাকুর, তাহলে না হয় ওনাকে গিয়ে জিজ্ঞাসা করি। বেশ, তাই চলো। এই বলে আমরা দুজনে বাড়ি থেকে বেরিয়ে পড়ি। জমিদার বাড়িতে গিয়ে দেখি জমিদার মশাই বসার ঘরের আরামকে দাঁড়ায় বসে চা খাচ্ছেন। আমাদের দেখে তিনি বলে ওঠেন, আরে ঠাকুর, আসুন আসুন। ইন্দ্রনীল, তুইও আয়, বস। এত সকাল সকাল কি ব্যাপার? আবার কোনো বিপদ আপদ হলো নাকি? ইন্দ্রনীল রেগে বলে, একটা গুরুত্বপূর্ণ দরকারে আসতে হয়েছে। উনি বলেন, বেশ, দাঁড়া দাঁড়া, তোরা ঠাকুরের জন্য একটু চা বলি। আমি ওনাকে বলি, কাল রাত্রে এখান থেকে যাওয়ার পথে আমি সন্তোষের বাবা অর্থাৎ দাশুবাবুর সাথে কথা বলেছি, আর ওনার মুখ থেকে সমস্ত বিষয়টাই জানতে পেরেছি। গ্রামে এইসব সমস্যার কারণ যে সন্তোষের অতৃপ্ত আত্মা, সে কথা আশা করি আপনি আগেই জানতে পেরে গিয়েছিলেন। যাই হোক, আপনার কর্মের শাস্তি আপনাকে ঈশ্বর দেবেন, কিন্তু এই মুহূর্তে সন্তোষের দেহ অবশেষ কোথায় আছে সেটা আমার জানা দরকার। তবেই আমি এই গ্রামের মানুষজনদের সন্তোষের আত্মার প্রকোপের হাত থেকে বাঁচাতে পারবো। আমার কথা শুনে উত্তেজিত হয়ে জমিদার বাবু উঠে দাঁড়িয়ে হাতে ধরে থাকা চায়ের কাপটা ছুঁড়ে ফেলে দিলেন। তারপর চিৎকার করে বললেন, আপনার সাহস তো কম না। আপনি আমারই গ্রামে, আমারই বাড়িতে এসে বলছেন আমি কাউকে খুন করেছি? বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যান। এই, কে কোথায় আছিস? এদের দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে। আমিও উঠে দাঁড়িয়ে উচ্চ স্বরে বলে উঠলাম, এত বড় একটা অন্যায় করে আপনি সেটা স্বীকার না করে উল্টে চিৎকার করছেন? বাবার কাছ থেকে তার একমাত্র ছেলেকে কেড়ে নিতে একটুও বাধল না আপনার? আপনি শুধুমাত্র একটা ছেলেকে খুন করেছেন তা নয়, একজন বৃদ্ধ বাবার কাছ থেকে তার বেঁচে থাকার অবলম্বনও কেড়ে নিয়েছেন। আপনি মনে করছেন যে আপনার ছেলেকে শহরে পড়তে পাঠিয়ে দিলেই সন্তোষের অতৃপ্ত আত্মা তার কোনো ক্ষতি করতে পারবে না? সন্তোষের অশরীরী আত্মার পক্ষে শহর গিয়ে আপনার পুত্রের কোনো অনিষ্ট করাটাও অসম্ভব কিছু নয়। তাই বলছি, আপনি যা জানেন আমাদের বলে দিন, তাতে অন্তত আপনার পাপের শাস্তি আপনার পুত্রকে ভোগ করতে হবে না। ছেলের ব্যাপারে শুনে উনি ভয়ে ভয়ে বলেন, আমার ছেলের কেন কিছু হবে? আমি তো কিচ্ছু করিনি। আমি কাউকে খুন করিনি। যা করেছে সব সব গণেশ করেছে। আমি আমি শুধু ওকে বলে দিয়েছিলাম, আর তারপর ও আর কিছু জনের সঙ্গে মিলে সন্তোষকে মেরে জঙ্গলের ভিতরে ওই পচা ডোবাটার পাশে পুঁতে দেয়। ইন্দ্রনীল মাথায় হাত দিয়ে বলে, আমার বাবা এমন কিছু করতে পারে আমি তো ভাবতেও পারছি না। জমিদার মশাই অট্ট হাসি হিসেবে বলেন, সেই জন্যই তো আমি বলছি, আমার বা আমার পরিবারের কোনো ক্ষতি হবে না, হলে তোর হবে। তোর বাপ মরেছে, এরপর তুই মরবি। আমি বলি, আপনি নিজের হাতে তাকে খুন না করলেও আপনার এই কথা শুনে গণেশবাবু এই ঘৃণ্য কাজটি করেছেন, তাই আপনিও সমান দোষী। চলেছ ইন্দ্রনীল। সেখান থেকে বেরিয়ে আমরা দুজনে যাই জঙ্গলের দিকে। জঙ্গলে পচা ডোবাটার কাছে যেতে ইন্দ্রনীল আমাকে জিজ্ঞেস করে, আচ্ছা ঠাকুর, বুঝবো কি করে এখানে কোথায় সন্তোষকে পোঁতা হয়েছিল? আমি 4টে দিক আর 4 কোণার মাটি তুলে নিজের নাকের কাছে নিয়ে এসে বুঝতে পারি যে একমাত্র দক্ষিণ পশ্চিম কোণের মাটি থেকে একটা পচা দুর্গন্ধ বেরোচ্ছিল। আমি ইন্দ্রনীলকে দেখিয়ে বলি, ওই দিকটা। ইন্দ্রনীল প্রশ্ন করে, তাহলে ঠাকুর এখনই মাটি খুঁড়ে সন্তোষের দেহ অবশেষটা বার করি? আমি তাকে বলি, না না, এখন নয়, এতে ওর আত্মা সতর্ক হয়ে যেতে পারে। আগে আমাকে সৎকারের ব্যবস্থা করে দাশুবাবুকে এখানে নিয়ে আসতে হবে। একটা কাজ করো, তুমি বরং দাশুবাবুকে খুঁজে নিয়ে আসো, আর আমি ততক্ষণ সমস্ত আয়োজন করি। ইন্দ্রনীল তৎক্ষণাৎ সেখান থেকে চলে যায়। আমি যজ্ঞের সাথে সাথে সন্তোষের সৎকারের ব্যবস্থা করতে থাকি। দুপুরের দিকে ইন্দ্রনীল দাশুবাবু আর দুজন অল্প বয়সী ছেলেকে নিয়ে হাজির হয়।
এসে বলে, এই যে ঠাকুর, দাশু কাকাকে পেয়েছি। শিব মন্দিরের সামনে বসেছিলেন, কিছুতেই আমার সাথে আসতে চাইছিলেন না। অবশেষে সবটা বুঝিয়ে বলতে তিনি এলেন। আর ঠাকুর, এরা আমার বন্ধু দেবু আর নিমাই। আমাদের সাহায্য করার জন্য ওরা এসেছে। দাশুবাবু মাটিতে বসে পড়ে খানিকটা মাটি নিজের হাতে তুলে নিয়ে বলেন, এখানে পুঁতে দিয়েছে আমার ছেলেটাকে। আমাকে বলেছিল এসে আমার সাথে ভাত খাবে। আহা, কত খিদে পেয়েছিল আমার বাচ্চাটার। মেরে ফেললো গো, মেরে ফেললো আমার ছেলেটাকে। আমি ওনাকে ধরে তুলে বলি, যে চলে গেছে তাকে আমি ফিরিয়ে আনতে পারবো না, তবে আপনাকে এটুকু কথা দিচ্ছি যে তার আত্মা যাতে শান্তি পায় সেই ব্যবস্থাই আমি অবশ্যই করব। আপনি নিজেকে একটু সামলান। আমি নিমাই আর দেবুকে বলি, তোমরা মাটি খোঁড়া শুরু করো ওইখানে, বলে তাদের জায়গাটা দেখিয়ে দিই। তারপর ইন্দ্রনীলকে বলি, আমি এখন যজ্ঞে বসবো। সন্তোষের আত্মা প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছে, তাই সে কোনোভাবেই চাইবে না তার দেহ আমরা সৎকার করি, আর আমাদের কার্যে বিঘ্ন ঘটানোর জন্য সে অনেক কিছুই করতে পারে, তাই ভয় পেলে চলবে না। ইন্দ্রনীল বলে, আপনি চিন্তা করবেন না ঠাকুর, আমি দাশু কাকার সাথেই আছি। আর যাই হোক না কেন, সন্তোষের দেহ সৎকার না করে এখান থেকে আমি যাব না। আপনি নিশ্চিন্তে যজ্ঞ শুরু করুন, ততক্ষণ আমি সৎকারের জন্য কিছু শুকনো কাঠের বন্দোবস্ত করি। আমি যজ্ঞ শুরু করতে যাব তার আগেই দেবু আমাকে ডেকে বলে, ঠাকুর এদিকে আসুন, দেখুন এখানে একটা। তার কথা শেষ হবার আগেই আমি সেখানে গিয়ে দেখি মাটির মধ্যে খোঁড়া গর্তের ভেতরে রয়েছে একটা আস্ত মানব কঙ্কাল। দাশুবাবু সেটি দেখেই মাটিতে বসে পড়ে থাকেন। আমি ইন্দ্রনীলের দিকে দেখে বলি, কি করা যাবে না। এই বলে আমি যজ্ঞ কুণ্ডে আগুন জ্বালিয়ে তাতে ঘি ও বেলপাতা দিয়ে মন্ত্রপাঠ করা শুরু করি। আর ওদিকে ইন্দ্রনীল, দেবু ও নিমাই মিলে কঙ্কালটাকে গর্তের ভেতর থেকে তুলে নিয়ে এসে শুকনো কাঠের উপর রেখে দেয়। আমি চোখ বন্ধ করে একাগ্রতার সাথে মন্ত্র উচ্চারণ করতে থাকি। এমন সময় হঠাৎ একটা দমকা হাওয়া এসে যজ্ঞকুণ্ডের আগুন নিভিয়ে সমস্ত জিনিসপত্র ওলট পালট করে দিয়ে চলে যায়। আমি চোখ খুলে দেখি একটা মানব আকৃতি কালো ছায়া দেবুকে এক ঝটকায় বেশ খানিকটা দূরে ঠেলে ফেলে দেয়। দেবু যন্ত্রণায় চিৎকার করে ওঠে। নিমাই তার দিকে ছুটে গিয়ে তাকে ভালো করে দেখে চেঁচিয়ে বলে, ঠাকুর, ওর হাতটা ভেঙে গেছে। ঠিক তখনই কালো ছায়াটি, যা কেবল আমি দেখতে পাচ্ছিলাম, নিমাইয়ের গলাটা চেপে ধরে তাকে মাটি থেকে কিছুটা উপরে শূন্যে তুলে দেয়। আর সেই ভয়ানক দৃশ্য দেখে দেবু ভয়ে চিৎকার করতে থাকে। ইন্দ্রনীল গিয়ে তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসে। আমি চেঁচিয়ে বলি, ছেড়ে দে বলছি, এই মুহূর্তে ছেড়ে দে ওকে। খেস খেসে কণ্ঠ কানে ভেসে আসে, ছেড়ে দেওয়া? কেন ছেড়ে দেওয়া? আমাকে ছেড়ে দিয়েছিল, কেউ বাঁচাতে আসেনি আমাকে। আমি অনেক অনুরোধ করেছিলাম, পায়েও ধরেছিলাম, আমাকে ছেড়ে দিতেও বলেছিলাম, কিন্তু কেউ আমাকে ছেড়ে দেয়নি। আমি বলেছিলাম যে আমি আমার বাবাকে নিয়ে এই গ্রাম ছেড়ে চিরকালের মতো চলে যাব, কোনোদিনও ফিরে আসবো না। তাও আমাকে কেউ বাঁচতে দেয়নি, কোনো অপরাধ ছাড়াই আমাকে মেরে ফেলা হয়েছিল। এমনকি সুলোচনাও আমাকে ভুলে গিয়ে বিয়ে করে ফেলল, আর আমার বৃদ্ধ বাবাটাকে সবাই পাগলের খেতাব দিল। কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না আমি, সবাইকে মরতে হবে। বাতাসের অভাবে ধীরে ধীরে নিমাইয়ের দম বন্ধ হয়ে আসছিল। আমি পিতলের ঘটিটা থেকে গঙ্গা জল হাতে নিয়ে মন্ত্র উচ্চারণ করে তা ছুঁড়ে দিলাম নিমাইয়ের দিকে। সাথে সাথেই ওই কালো ছায়াটি নিমাইকে ছেড়ে দেয়, আর সে মাটিতে পড়ে যায়। ইন্দ্রনীল তাড়াতাড়ি গিয়ে নিমাইকে তুলে নিয়ে আসে। কিছুক্ষণের জন্য আশেপাশের পরিবেশ একেবারে শান্ত হয়ে যায়। আমি শুকনো কাঠের তৈরি চিতার উপর রাখা সন্তোষের কঙ্কালের উপর প্রথমে ঘি ছড়িয়ে দিই, তারপর একটা শুকনো কাঠে আগুন ধরিয়ে এগিয়ে যাই চিতার দিকে। চিতায় আগুন ধরাতে যাব তার আগে আমার পেছন থেকে ইন্দ্রনীল চিৎকার করে ওঠে। আমি পেছনে ফিরে দেখি তার ঘাটটায় দুটো কালো হাত পেছন থেকে আস্তে আস্তে ঘুরিয়ে দিচ্ছে।
আবার সেই খ্যাসখ্যাসে গলায় কানে ভেসে এলো, তাকে যারা মেরেছে তাদের বংশের কাউকে বেঁচে থাকতে দেব না, তবেই আমার প্রতিশোধ পূরণ হবে। আমি বলি, তোমাকে যারা মেরেছে তাদেরকে তুমি শাস্তি দিয়েছ, কিন্তু ইন্দ্রনীলের কোনো দোষই নেই, ওকে ছেড়ে দাও। আমি দেখতে পাই আস্তে আস্তে ইন্দ্রনীলের চোখ কপালে উঠে যায়। ঠিক তখনই দাশুবাবু এগিয়ে এসে বলে, ছেড়ে দে বাবা, ছেড়ে দে ওকে। এইভাবে যে তুইও শান্তি পাবি না রে বাবা, মুক্তি হবে না তোর। বেঁচে থাকতে তো অনেক কষ্ট পেলি, গরিব বাপের ঘরের জন্মে আর কষ্ট তোকে পেতে হবে না। এবার তুই শান্তি পাবি, দেখিস। ছেড়ে দে বাবা, ওই ইন্দ্রনীলকে তুই ছেড়ে দে, ওর তো কোনো দোষ নেই। তখনই ইন্দ্রনীলের ঘাড় থেকে ওই কালো দুটো হাত সরে গেল। এ থেকে একটা কান্নার শব্দ ভেসে এলো। আমি এগিয়ে গিয়ে দাশুবাবুর হাতে জ্বলন্ত কাঠটা দিই, আর উনি গিয়ে চিতায় আগুন লাগিয়ে দেন। সাথে সাথেই দাউ দাউ করে জ্বলে ওঠে সন্তোষের দেহ। তাহলে ঠাকুরমশাই অবশেষে সন্তোষের আত্মার মুক্তি হলো? তেমনটা আমিও ভেবেছিলাম। আমি প্রশ্ন করি, তার মানে ঠাকুরমশাই আপনি বলতে চাইছেন এত কিছুর পরেও সন্তোষের আত্মা ইহলোক ত্যাগ করে গেল না? তারানাথ বলেন, সেদিন সন্তোষের দেহ সৎকার করার পর আমি আর একবারের জন্য একাই গিয়েছিলাম জমিদার বাড়িতে, জমিদার বাবুকে জানাতে যে এই গ্রামের মানুষদের বা ওনার পরিবারের আর কোনো বিপদ হবে না। কিন্তু সেখানে গিয়ে আমি দেখি গোটা জমিদার বাড়িতে শোরগোল পড়ে গেছে। একজন দাসীকে জিজ্ঞাসা করে আমি অন্দরমহলে জমিদার বাবুর ঘরে গিয়ে দেখি সেখানে ওনার প্রাণহীন দেহটা পড়ে আছে। ওনার নাক মুখ দিয়ে রক্ত গড়িয়ে যাচ্ছে, আর ওনার চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে, যেন মৃত্যুর আগে উনি কিছু একটা প্রচণ্ড ভয় পেয়ে গেছেন। এক কথায় বলতে গেলে ওনার মৃত্যুটা খুব একটা সহজভাবে হয়নি। গিন্নি ঠাকুরন আমাকে দেখে কেঁদে কেঁদে বললেন, আমি ওনার সাথেই ছিলাম কয়েক মুহূর্তের জন্য, ঘরের বাইরে গিয়েছিলাম, ফিরে এসে দেখি ওনার এই অবস্থা। ওনার এই অবস্থা কি করে হলো ঠাকুর? ওই শয়তানি আত্মা আমার স্বামীকে কেন গ্রাস করলো ঠাকুর? এবার কি আমার ছেলেটাকেও তাহলে? একজন সদ্য বিধবাকে তার স্বামীর অপকীর্তির কথা নিজের মুখে কিছুতেই বলতে না পেরে শুধুমাত্র এটুকুই বললাম, মা, আপনার পুত্রের বা এই গ্রামের মানুষজনের আর কোনো বিপদ হবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। এই বলে আমি জমিদার বাড়ি থেকে চলে আসি। সেই রাত্রে ইন্দ্রনীলের বাড়িতে থেকে পরের দিন সকাল সকাল আবার হাঁটা দিই অজানা পথের উদ্দেশ্যে। তারানাথের বলা শেষ হতে আমি বললাম, তার মানে সন্তোষের আত্মা সবশেষে জমিদার মশাইয়ের প্রাণ নিয়ে নিজের প্রতিশোধ সম্পন্ন করে তারপর ইহলোক ত্যাগ করে। তারানাথ বললেন, হ্যাঁ ঠিক, ওই যে কথাই আছে না, পাপ করলে তার ফল পেতেই হবে। কিশোরী জানলার বাইরে দিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, আকাশটা দেখো বিভূতি, কেমন রাগ ধরে না? সারাটা দিন কটকটে রোদ থাকলো, আর যেই না আমাদের গল্প শোনা শেষ হলো অমনি আকাশে কোথা থেকে কালো মেঘ জমে গেল। এবার সারা রাত বৃষ্টি হবে, আবার সেই কাল সকালে উঠে প্যাচ প্যাচে কাদা মারিয়ে আপিসে যেতে হবে। উফ, ভালো লাগে না। তার কথা শুনে আমি হেসে বললাম, সে কি আর করা যাবে বলো তো? আমার দিকে তাকিয়ে তারানাথ বলল, তোমরা বরং বৃষ্টি নামার আগে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ো, তাতে অন্তত কিশোরীকে একবার হলেও প্যাচ প্যাচে কাদায় পা রাখতে হবে না। কিশোরী উঠে পড়ে বলে, তাহলে ঠাকুরমশাই আজকের মতন আমরা চলি, আবার পরের সপ্তাহে দেখা হবে। তারানাথ মাথা নেড়ে বলেন, বেশ বেশ, সাবধানে যেও। ছাতা হাতে করে আমরা দুজনে বেরিয়ে পড়লাম নিজেদের বাড়ির উদ্দেশ্যে। শুনছিলেন লেখিকা সুস্মিতা মুখার্জির কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন, তারানাথ তান্ত্রিক ও মধ্যরাতের বিভীষিকা।
সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ ও বুবাই। পরিচালনায় সুস্মিতা মুখার্জি। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে ওয়েভ সেশন স্টুডিও। পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।